হাসিনাকে ফেরাতে দিল্লিতে নীল নকশা, হাতে পা দিচ্ছে কেউ কেউ। শেখ হাসিনা কি আবারও রাজনীতিতে সক্রিয় হতে শুরু করেছেন? যুদ্ধের দাবামা কি বেঁচে গেল ভারতের সাথে বাংলাদেশের? এইমাত্র মানবজমিন পত্রিকায় যে ব্রেকিং নিউজটি আছে সেই ব্রেকিং নিউজটি আপনাদের সামনে তুলে ধরছি। সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ, সতর্ক অবস্থানে দিল্লি। ইন্ডিয়া ইন অ্যাক্টিভ মোড, যে কোনো সময় যা কিছু হতে পারে। ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করে যাচ্ছে, যা সমস্যাই হচ্ছে বাংলাদেশে সবকিছুর জন্য দায়ী আসিফ নজরুল। কোন সেই সরকার ভারতকে লাগাম পরাবে, বিএসএফ কে লাগামের মধ্যে আনবে? সীমান্তে হত্যা, আরো এক ন্যাক্কারজনক দৃশ্য দেখলাম। বিজয় দিবস ঘিরে রাজনীতির মাঠে ঝড় তুলতে প্রস্তুত আওয়ামী লীগ। সৈয়দ তাজের নেতৃত্বে রাজপথে নামার ঘোষণা এসেছে। তিনি স্পষ্ট বলেছেন, আওয়ামী লীগ আমার রক্তে, কেউ ওটি মুছে ফেলতে পারবে না। আমি বঙ্গবন্ধুর সৈনিক। আবারও জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পরিস্থিতিতে বাংলাদেশ কি করবে এবং দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্য কি এটি নতুন কোনো চ্যালেঞ্জ তৈরি করবে? গত কয়েকদিনে ভারতের যে কর্মকাণ্ড, সেগুলোর বিরুদ্ধে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির মাধ্যমে যে নানান ধরনের বৈঠক হলো, বরং তার মধ্য দিয়ে আমরা দেখলাম জাতীয় ঐক্যমত্য সৃষ্টির বদলে জাতীয় বিভেদ সৃষ্টি করা হয়েছে। অলরেডি শুরু হয়ে গেছে। মতভেদ আর অভিমানের ফাটল ধরছে ছাত্র সংগঠনগুলোর ঐক্যে। প্রধান উপদেষ্টার বৈঠকে ডাক না পাওয়ার পর বিভেদ এখন প্রকাশ্যে। দর্শক শ্রোতা, নতুন একটি সংবাদ ভিডিওতে আপনাকে স্বাগতম। বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট খুবই ভয়াবহ। এর আলোকে বিশেষ কিছু ভিডিও নিয়ে আমি এই ভিডিওতে হাজির হয়েছি। সেই বিশেষ ভিডিওগুলো দেখলে আপনারা চমকে যাবেন। ভিডিওর বিশেষ অংশগুলো ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতে দেখতে পারলেন, আর ভিডিওর বিশেষ অংশগুলো দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আজকের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। তাই বলবো, বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন আমরা সেই বিশেষ ভিডিওগুলো আগে দেখে আসি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বাংলাদেশ একটা ভারতের পেটের মধ্যে একটা অংশ, তারা ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য উঠে পড়ে গেছে। খুব ভালো কথা। একদিন ভারত কি করছিল, ভারত শুধু নজরদারির জন্য লাগিয়েছিল, তার মধ্যে কিন্তু কোনো বিস্ফোরক ব্যবহার করা হয়নি। এবার হেরন দিয়ে সেগুলোকে মোকাবিলা করার জন্য হেরনকে অ্যাক্টিভ করা হচ্ছে, এবং যত কালকে বিকেলের পর থেকে সেনাবাহিনী যত আছে তাদেরকে সবাইকে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। অ্যাক্টিভ করার অর্থ সেনাবাহিনীর হাতে যে গোলা বারুদ কামান রয়েছে তারা কিন্তু সবাই অ্যাক্টিভ হয়ে গেল। বিমান বাহিনীও অ্যাক্টিভ তো রয়েছে। কাল আমি বলেছিলাম বিমান বাহিনী অ্যাক্টিভ রয়েছে, যে কোনো সময় বিমান বাহিনী তার কাজকর্ম শুরু করে দেবে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, একটা উত্তপ্ত অবস্থা কিন্তু তৈরি করলো এবার বাংলাদেশ। আগে থেকেই করছিল, কিন্তু এবার সেটা সামরিক দিক দিয়ে এটা তৎপরতা বাংলাদেশ শুরু করে দিল, যেটা ভারতের পায়ে পা লাগিয়ে ঝগড়া করার মতো অবস্থা। এই বাড়িতে খবরটা আরো ডেভেলপ করবেন, আরো কোথায় কি হবে না হবে আজকে সারাদিনে সেটা বলতে পারা যাচ্ছে না। যেরকম খবর হবে আমি আপনাদের কাছে সেরকম ভাবে ভিডিও নিয়ে আসবো। হয়তো দুটো হতে পারে, হয়তো তিনটে হতে পারে, কারণ এই খবর কিন্তু এখন ডেভেলপ করবে। ইন্ডিয়ান ডিফেন্স ফোর্স কিন্তু চুপ করে বসে থাকবে না। আর গোয়েন্দা আদান প্রদানের যে কথাটা এখানে উঠেছে, সেটা হচ্ছে এখন কেজিবি, ইসরায়েলের মোসাদ, সিআইএ, যে এখনো পর্যন্ত তুলসীর চার্জ নেননি এখনো, কিন্তু সিআইএ থেকে তিনি ক্ষমতা কিছুটা হাতে নিয়ে নিয়েছেন। সিআইএ এবং আমাদের এই চারটে এজেন্সি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। চারটে এজেন্সি মিলে খবর আদান প্রদান করছে, এবং বাংলাদেশের ভেতরে কি তথ্য আছে না আছে সমস্ত কিন্তু আদান প্রদান হচ্ছে এই সমস্ত গোয়েন্দা এজেন্সিগুলোর মধ্যে দিয়ে। ফলে ভারত যে সুবিধাজনক জায়গায় রয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ নেই, এটা বাংলাদেশ বুঝতে পারছে না। তো যাই হোক, এখন যে অস্ত্রশস্ত্রগুলো ভারতবর্ষ এখন রেডি করাই যাচ্ছে। সবসময় ভারতবর্ষ সবসময় ডিফেন্স ফোর্স সবসময় অ্যাক্টিভই থাকে, তাকে একেবারে অ্যালার্ট মোডে রেখে দেওয়া হয়েছে। এবার যদি কিছু হয় সঙ্গে সঙ্গে তোমরা ব্যবস্থা নাও। এখন নির্দেশের অপেক্ষা। আমি যেটা কালকে বলেছিলাম, এখন নির্দেশের অপেক্ষা। আগে নিরামিষ ছিল ব্যাপারটা, এবার আমিষের পর্যায়ে চলে গেল। এই আমিষের পর্যায়ে এবার কোথায় গিয়ে থামে সেটা কিন্তু ভবিষ্যৎ বলবে। শুধু এইটুকু জেনে রাখুন, ইন্ডিয়া ইন অ্যাক্টিভ মোড, যে কোনো সময় যা কিছু হতে পারে। আবারও জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন তিনি। আগামী 8 ডিসেম্বর লন্ডনে আরেকটি অনুষ্ঠানে টেলিফোনে অংশগ্রহণ করবেন বলেও জানা গেছে। আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ইউরোপের দুটি দেশে শেখ হাসিনার একইভাবে বক্তব্য দেওয়ার কথাও জানান তিনি। 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেশ কিছু ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি। পাশ হওয়া কল রেকর্ড বাদ দিলে এবারই প্রথম জনসম্মুখে তার বক্তব্য দেওয়ার কথা শোনা যাচ্ছে। বাংলাদেশ ও ভারতের বর্তমান টানাপোড়েনের সম্পর্কের মধ্যেই শেখ হাসিনার সরাসরি বক্তব্য দেওয়ার বিষয়টিকে অনেকেই তার রাজনীতিতে সক্রিয় হবার ইঙ্গিত হিসেবে দেখছেন। যদিও খালিদ মাহমুদ চৌধুরী বলছেন, আওয়ামী লীগ বরাবরই রাজনীতিতে আছে, নতুন করে তার ফিরে আসার কিছু নেই।
এগুলো আওয়ামী লীগ জন্মের পর থেকে এগুলোকে মোকাবেলা করতেছে। দেশটা দুর্বৃত্তদের হাতে চলে গেছে, একটা সন্ত্রাস সাম্প্রদায়িক গোষ্ঠী দেশটা একটা ষড়যন্ত্র করে দখল করে নিয়েছে। সেখান থেকে দেশের মানুষকে রক্ষা করা, দেশকে রক্ষা, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, দেশের চিন্তা চেতনা, মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যকে ফিরিয়ে আনা, এটা তো আওয়ামী লীগের নৈতিক দায়িত্ব। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের সঙ্গে, দেশের সঙ্গে আছে এবং আওয়ামী লীগ দেশের সৃষ্টির সঙ্গে জড়িত। আওয়ামী লীগের পক্ষ থেকে যখন বলা হচ্ছে তারা জোরালোভাবে সব রকম প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করবে, তখন পুরো বিষয়টিকে খেলার অংশ হিসেবেই দেখছেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ। এগুলি হচ্ছে সব ফাঁকা আওয়াজ। শেখ হাসিনা বা তার দলের লোকেরা যে কে কি করছে না করছে, পুরো জিনিসটা কিন্তু একটা গেমের একটা পার্ট। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মনে করেন এগুলোর মাধ্যমে শেখ হাসিনা রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছেন। শেখ হাসিনা যেখানে যাই বলছেন সেটা বাংলাদেশের রাজনীতির জন্য বিদ্বেষমূলক কথাবার্তাই বলছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে কথা বলছেন এবং উস্কানিমূলক কথা বলছেন এবং এর মাধ্যমে সেই রাজনীতিতে বাইরে থেকে টিকে থাকার চেষ্টা করছেন। এসব কিছুই বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ, বাংলাদেশের স্থিতিশীলতার প্রতি উস্কানিমূলক বক্তব্য রাখছেন। এটাকে আমরা রাজনীতি বলতে পারি না। একই সঙ্গে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রকাশে আদালতের নিষেধাজ্ঞাকে সঠিক এবং সমর্থনযোগ্য হিসেবে বর্ণনা করেন মিস্টার আহমেদ। আর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকির মতে জুলাই হত্যাকাণ্ডের পর শেখ হাসিনা রাজনীতি করার নৈতিক জায়গা নেই। এইরকম হত্যাকাণ্ড চালিয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে তার রাজনৈতিক কাজ করার কোনো অধিকার নৈতিক জায়গা থাকে না। কথা বলে আর বাংলাদেশের কথা শুনে যাবে না, তার সমস্ত যদি বাংলাদেশের মানুষ। শেখ হাসিনা যেন ভারতে বসে রাজনৈতিক বক্তব্য না দেন সে বিষয়ে দায়িত্ব নেওয়ার কিছুদিন পরই ভারতীয় হাইকমিশনারের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শুরুতে ভারতে বসে মিস হাসিনাকে সরাসরি কোনো বক্তব্য দিতে দেখা না গেলেও পরবর্তী সময়ে দুটি লিখিত বিবৃতি দেন তিনি, আর সবশেষ নিউ ইয়র্কের অনুষ্ঠানে বক্তব্য দিলেন। এ নিয়ে সরকারের অবস্থান জানতে তৌহিদ হোসেন সহ একাধিক দায়িত্বপ্রাপ্তের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। বিদেশে বসে কিছু কিছু লোক নিরাপদ আশ্রয় থেকে ফেসবুকে এই সমস্ত প্রচারণা চালাচ্ছে। পুরোটাই তো ভারতের তৈরি করা একটা পাণ্ডুলিপি বলেন বা চিত্রনাট্য বলেন, উনি তারই একটা পার্ট। ভারতের কনসার্নটা হচ্ছে মিলিটারি এন্ড ইকোনমিক যে সিকিউরিটি এবং সুবিধাগুলো ভারত শেখ হাসিনা এতদিন দিয়ে আসছিলেন তার ক্ষমতায় থাকার মূল্য হিসাবে, তো সেটা তো পরিবর্তন, সেই পরিস্থিতি তো পরিবর্তন হয়ে গেছে। সুতরাং ভারত তো মরণ কাপড় আরেকটা দিবে, যে একটা রাজ্য হারানোর যে শোক। প্রশ্ন হচ্ছে এই পরিস্থিতিতে বাংলাদেশ কি করবে এবং দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্য কি এটি নতুন কোনো চ্যালেঞ্জ তৈরি করবে? গত 53 বছর যাবত যে দৃশ্য আমরা দেখে এসেছি, গেল 16 বছর যে দৃশ্যের বারবার পুনরাবৃত্তি করেছে, সে একই দৃশ্য আজও ঘটছে। হয়তো এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেন, নয়তো এই দেশের মানুষকে আসলে সীমান্তের ওই পারে গুলি করে প্রতিদিন বিএসএফকে মারতে দেন, আর আপনারা এগুলো নিয়ে রাজনৈতিক এবং নাটকীয় বক্তব্য দিবেন। কোন সেই সরকার ভারতকে লাগাম পরাবে, বিএসএফকে লাগামের মধ্যে আনবে? সীমান্তে হত্যা আরো এক ন্যাক্কারজনক দৃশ্য দেখলাম। এখানে ঘটনাগুলোর মধ্যে কমন কিছু ক্যারেক্টার আছে। ওপার বাংলার কিছু গরিব আর এপার বাংলার কিছু গরিব, তারা মিলা আপনার সামান্য পয়সার লোভে দুই একটা গরু অথবা কিছু ব্ল্যাকের মাল চোরা কারবারি করে। সেই মানুষগুলোকে বিভিন্ন সময় জীবন হারাতে হয় দারিদ্রতার কাছে নিষ্পেষিত হয়ে ভারতের ওপারে গিয়া আপনার বিএসএফ এর গুলিতে। আজকে এটি কেমনই ঘটনা ঘটেছে। আসিফ নজরুল বরাবরই সোচ্চার ছিলেন এসবের বিরুদ্ধে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এখন আপনি নিজেই তো ক্ষমতা, যান ভারতের কাছে ছুটে যান, গিয়ে বলেন যে তোমার রাষ্ট্রে একটা বুলেট যেন আমার বাংলাদেশের মানুষের উপর না চলে। আমরা কার্যকর ভূমিকা দেখছি না আসিফ নজরুল স্যার, ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যকর ভূমিকা দেখছি না ভারতের এই সীমান্ত বা বর্ডার কিলিং ইস্যুতে। দর্শক, আরো এক চাঞ্চল্যকর অবস্থান তথ্য আমি কতগুলো দিব। বরাবরই বলি যে বাংলাদেশের মানুষ ভারতের প্রতি যেসব কারণে খুব বেশি মেন্টালিটিতে আপসেট মেন্টালিটি ক্রিয়েট করে, সেটা হচ্ছে এই সীমান্ত হত্যা। ভারতের সাথে বাংলাদেশের এই উত্তেজনাকর মুহূর্তে আপনারা যারা গরিব মানুষ আছেন, দেশেই চুরি চামারি করেন, ডাকাতি করেন, ছিনতাই করেন, প্রাণে মরবেন না। ওই একটা গরু আনতে ভারত যায় না ভাই, মাইরা ফেলবে এখন পরিকল্পনা করে। আবারও বলি, যারা বাংলাদেশে আছেন সীমান্ত এলাকার মানুষ, একটা গরু, কয়েকটা শাড়ি, কয়েক বছর চিনির জন্য ওই পার যায় না। এই পারে এই দেশের মন্ত্রী এমপি উপদেষ্টাদের বাড়িতে প্রয়োজনে চুরি ডাকাতি করেন, কারণ কেউই তো আপনাদের নিরাপত্তা দিতে পারছে না, মানে জীবনের ইনকামের নিরাপত্তা। ক্ষোভ থেকে আসে এই ধরনের কথা। পঞ্চগড় সীমান্তে পঞ্চগড়ের মমিনপাড়া সীমান্তে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করে তার লাশটা নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আর কাহিনী কি সাজেছে দেখেন, বরাবর আমাদের দেশে আগে ওই যে আপনার ক্রস ফায়ার দিত না, তারপর একটা নাটকটা যেত না, ওইরকমই আজকে ভোরে তেতুলিয়া উপজেলার হারিভাষা ইউনিয়নের মমিনপাড়া এবং ভারতের সিংপাড়া সীমান্ত এলাকায় এই ঘটনাটি ঘটেছে। আমাদের বর্ডার গার্ড বিজিবির 56 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা তিনি নিশ্চিত করেছেন যে আনোয়ারের বাড়ি হচ্ছে পঞ্চগড়ের তেতুলিয়া দেবনগর ইউনিয়নের দেবনগর এলাকায়। আর মানে যিনি নিহত হয়েছেন, আমাদের বিজিবি বলছে শুক্রবার রাতে কয়েকজন বাংলাদেশি সহ মানে আজকে ভোরবেলায় আর কি কয়েকজন বাংলাদেশি সহ ভারতে গরু আনতে যান আনোয়ার হোসেন। পরে ভোরের দিকে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তের ভেতরে বিএসএফ 93 ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাদেরকে ধাওয়া করে। এখন বিএসএফ কি বলছে
এই বাংলাদেশিরা তাদের উপর বটি এবং বাঁশের লাঠি দিয়ে হামলা চালাতে আসলে আত্মরক্ষার্থে তারা গুলি ছুড়েছে। এ সময় ঘটনাস্থলেই আনোয়ার নিহত হয়েছে। পরে তার মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে, চোরাচালানের গরুও নিয়ে গেছে। গুলির শব্দ পেয়ে চোরাকারবারিদের প্রতিহত করার জন্য 8 রাউন্ড ফাঁকা গুলি ফায়ার করেছেন ঘাগড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা। পতাকা বৈঠকের মাধ্যমে তার দেহ আনা হবে। এই মৃত্যুগুলো আসলে আটকানো বড় কঠিন, যতক্ষণ এই জাতিকে ক্ষুধা থেকে, দারিদ্রতা থেকে মুক্তি দেওয়া যাচ্ছে। দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় আছে, উপদেষ্টারা ভালো ভালো খাচ্ছেন, এটা ভালো, শরীর স্বাস্থ্য ভালো থাকা দরকার, কিন্তু খাওয়া দাওয়ার পাশাপাশি একটু ভারতকে কন্ট্রোল আনার চেষ্টা করেন। খালি তো হাসিনারে বকতেন, গাইলাইতেন, তো এখন আপনারাই তো হাসিনার জায়গাটাতে বসে আছেন। আপনারা ক্ষমতা বসার পরে কয়টা বর্ডার কিলিং নিয়ে আপনারা ইন্টারন্যাশনাল লেভেলে কথা বলেছেন? কেউই বলেনি। আওয়ামী লীগ তো চাটতো, আপনারাও চাটার কাছাকাছি আছেন। আমার কাছে মনে হচ্ছে এভরি সিঙ্গেল টাইম যখন ভারতের এই বর্ডার কিলিং গুলো হয়, তখন আমার কাছে মনে হচ্ছে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় বসা সেই সকল শাসকগুলো তাদেরকে নিয়ে বর্ডারে গুলি করা দরকার বিএসএফ। কেন? কারণ তোমরা রাষ্ট্র চালাও, এই দেশের মানুষের খাবারের নিরাপত্তা দিতে পারো না, কর্মসংস্থানের নিরাপত্তা নাই। তোমাদের ছেলেরা তো বর্ডারে যায় না, যায় কারা? গরিব, কর্ম নাই ভাই, বাদাইম্যা। কি করবো? একটা গরু আনে 500, 1000, 2000 টাকা, জাস্ট হচ্ছে এই পার থেকে ওই পার তারা এটাকে মানে বর্ডার ক্রস করে দেয়। ওই পারেও আছে, এই পার। দর্শক শ্রোতা, আশা করি আপনারা মনোযোগ সহকারে সকল বক্তব্যগুলো শুনেছেন এবং বিস্তারিতগুলো বুঝতে পেরেছেন। তো আশা করি এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন। দর্শক শ্রোতা, বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট, তা যতই দিন যাচ্ছে ঠিক ততই উত্তেজনা বেড়েই চলছে। তবে কি বাংলাদেশ শীঘ্রই ঠিক হবে? আপনাদের মতে কি আসতেছে? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন। অনেকেই মন্তব্য করতেছেন ডক্টর ইউনূস নির্বাচন দিচ্ছে না, তার কারণ একটি, সেটি হচ্ছে ডক্টর ইউনূস আরও 4 বছর ক্ষমতায় থাকতে চায়। আর এই কারণে অনেক দল ইতিমধ্যে নির্বাচন চাচ্ছে, কিন্তু কোনোভাবেই নির্বাচন দেয়া হচ্ছে না। দর্শক শ্রোতা, আবার অনেকেই মন্তব্য করতেছেন এইভাবে দেশ যদি চলে, সেক্ষেত্রে শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফিরে ক্ষমতার চেয়ারে বসতে পারবে। এবং আওয়ামী লীগের সকল নেতারা বলতেছে শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরবে এবং তিনি আবারও ক্ষমতার চেয়ারে বসবেন। দর্শক শ্রোতা, এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।